বাজেটকে অনেকেই বলতেছে অতিমাত্রায় এটাতে ঘাটতি আছে, ঋণ নির্ভর বাজেট এটা বলা হচ্ছে। মূল্যস্ফীতি এখন 9.42 9.42% আছে। সেই মূল্যস্ফীতি কি করে আসলে সাথে পৌঁছবে সেই আলোচনাগুলো আছে। আমি একটু আবুল হাসান রুবেল আপনার কাছ থেকে শুনতে চাই। একটা হচ্ছে যে মূল্যস্ফীতি প্রসঙ্গটা যেহেতু আসলো, এই যে আসলে যখন গণ অভ্যুত্থান হয় তখন মূল্যস্ফীতি কত ছিল, এটা একটা মানে আমরা যদি একটু খেয়াল করি তখন প্রায় 11.6% মূল্যস্ফীতি ছিল। এবং পরিস্থিতি এমন ছিল যে আসলে এই গণ অভ্যুত্থানটা না হলে একটা দুর্ভিক্ষ হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতির কথা তৎকালীন প্রধানমন্ত্রী, যাকে আসলে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করা হয়েছে, তিনি নিজেই বলছিলেন। তার মানে পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতির কিরকম ছিল সেই জায়গা থেকেই আসলে এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা শুরু হয়েছে। এখন মূল্যস্ফীতি মাঝখানে একটু কম ছিল, আবার একটু বেড়েছে। এখন মূল্যস্ফীতি কমানোর জন্য অনেকগুলো পদক্ষেপ আছে। একটা ধরেন আপনি মুদ্রানীতি এবং অন্যান্য বিষয় দিয়ে করবেন, সেটা একটা বিষয়, কিন্তু কয়েকটা অন্য কিছু বিষয় আছে। যেমন আমাদের একটা বড় অংশের জিনিস মানে নষ্ট হয়, এই অপচয় কিভাবে দূর করবেন। যেমন কৃষি ক্ষেত্রে এবারের বাজেটটা আমি মনে করি কম। কৃষি ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বিশেষত জোরদার করার জন্য বাজেট আরো বাড়ানো দরকার ছিল। এবং কৃষির পণ্যের একটা বড় অংশ আসলে আমাদের এখানে নষ্ট হয়, সেটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, ধরেন আমাদের পেঁয়াজ থেকে শুরু করে তারপরে এই টমেটো, বেগুন, আলু, এই সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়, কিন্তু এটার মানে আসলে আবার যখন সময় হয় তখন এটার উচ্চ মূল্য আমরা সব সময় দেখি। তাহলে এইগুলোকে যদি সংরক্ষণের ব্যবস্থা করা যেত এবং এইখানে পরিবহনের সময় যে বিপুল অপচয় হয়, এই অপচয়গুলোকে যদি রোধ করা যেত এবং কৃষিতে যদি এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগটা বাড়ানো যেত এবং সরকার যদি এখানে একটা ভর্তুকি দিত, তাহলে আসলে এটা একটা বড় ধরনের আসলে অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে হতে পারতো। এটা একটা ধরেন সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করলে আসলে এই মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের যদি উৎপাদটা কমানো যায়, তাহলে কিন্তু আসলে দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার জায়গায় আসতে পারে। ধরেন যদি মানে আমদানি নীতিতে কিছু পরিবর্তন আনা যায়। এখন বাংলাদেশে আমদানি নীতি হচ্ছে ধরেন সয়াবিন তেল, একটা উদাহরণ হিসেবে বলি, যে সয়াবিন তেলে যারা রিফাইনারি আছে শুধু তারাই সয়াবিন বা ভোজ্য তেল আমদানি করতে পারবেন। হ্যাঁ, তো ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে যদি এরকম করা হয় যে রিফাইনারি একটা জায়গা দিলেন, আপনি হচ্ছে ক্রুড অয়েল যেটা ভোজ্য তেল, হ্যাঁ, ওই তেলটাকে আমদানি করতে দিলেন, তাহলে রিফাইনারি এবং এটাকে যদি আলাদা করে দেন, তাহলে ওখানে মনোপলি ভেঙে যায়। সিন্ডিকেট গুলোর উপরে থেকে সিন্ডিকেট গুলো যেভাবে গঠিত হয়, কয়েকজনের মনোপলির ভিত্তিতে গঠিত হয়, প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই মনোপলিগুলো ভেঙে দিয়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য মানে কমানো যায়, তাহলে আসলে দ্রব্যমূল্য কমে যাবে। ফলে এইগুলো যদি সমস্ত কিছু যদি আপনি একসাথে ব্যবস্থা নেন, তাহলে আসলে দ্রব্যমূল্য এই কমা এবং মূল্যস্ফীতি কমা এটা আসলে সম্ভব। এবং সামগ্রিকভাবে মুদ্রানীতির সাথেও এটা সম্পর্কিত, শুধুমাত্র বাজেটের সাথে নয়। এই জায়গা আমাদের আসলে খেয়াল রাখতে হবে। অন্য আরেকটা বিষয় বলি, যেটা আগে আলোচনা করি নাই কিন্তু মানে করা উচিত বলে মনে হয়, যে ধরেন আমরা দক্ষিণ কোরিয়া নিয়ে অনেক আলোচনা করি এবং দক্ষিণ কোরিয়ার পপ মানে এই যে কালচার, দক্ষিণ কোরিয়ার যে কালচার আসলে এখন মানে কে পপ, হ্যাঁ, এটা কিন্তু সারা দুনিয়ায় তরুণ তরুণীদের সবার হচ্ছে একটা আকর্ষণের বিষয়। এটা শুরু হয়েছিল কিভাবে? এটা শুরু হয়েছিল আসলে এক ধরনের সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ভেতর দিয়ে, এবং সরকার এইবারে বাংলাদেশে প্রথমবারের মতো বলা যেতে পারে যে একটা সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের পরিকল্পনা করছে। আমি মনে করি যে এটা মানে যদি বাংলাদেশের আমরা যে ক্রিয়েটিভিটি, মানুষের যে ক্রিয়েটিভিটি, এটাকে ব্যবহার করতে পারি, এটাকে নিয়ে যেতে পারি, তাহলে এটা বাংলাদেশেও নতুনভাবে আসলে এই ক্রিয়েটিভ ইকোনমি একটা ডেভেলপ করতে পারে এবং সেটার জন্য একটা জায়গা তৈরি হচ্ছে। ফলে আউট অফ দ্য বক্স কিছু জিনিস চিন্তা করার যে সক্ষমতা সরকার দেখিয়েছে, সেটার জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রশংসাও করতে হবে। আবার এই যে বাংলাদেশের সামগ্রিকভাবে মানে বহু সময়ে আমরা দেখে আসছি যে বাজেট বাস্তবায়নের হারের ক্ষেত্রে একটা যে সমস্যা তৈরি হয়, এই সমস্যাটা যাতে কাটানো যায় সে বিষয়ে অবশ্যই সরকারকে পদক্ষেপ নিতে হবে।